মন আর শরীর হলো পারস্পরিক নিবিড়ভাবে সংযুক্ত। রাগটা আসলে মানে কোনো অস্বাভাবিক কিছু না এবং রাগটা ভুলও না, কিন্তু আপনি কোথায় কখন কিভাবে রাগ প্রকাশ করবেন দ্যাট ইজ ইম্পর্টেন্ট। যারা দীর্ঘমেয়াদী অ্যাংজাইটিতে ভুগে সেটাতে তখন দেখা যায় যে তার নানা রকমের শারীরিক উপসর্গ কিন্তু হতে পারে। ইভেন দুর্বল লাগা, বুক ধড়ফড় করা, শ্বাসকষ্ট হওয়া, পেটে চাপ চাপ লাগা, পেটে মানে ক্রনিক ডিসেন্ট্রি। দর্শক, জেএমআই গ্রুপ প্রেজেন্টস টিবিএস ভালো থাকুন আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি তাওসিয়া তাজমিম। আমাদের আজকের আলোচনার বিষয় আবেগ নিয়ন্ত্রণ করবেন কিভাবে। এ বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে আছেন মনোরোগ বিশেষজ্ঞ ডাক্তার মেঘলা সরকার। আমাদের অনুষ্ঠানে আপনাকে স্বাগত। ধন্যবাদ ম্যাম, আমরা আজকে আবেগ নিয়ে কথা বলবো। শুরুতেই জানতে চাচ্ছি আবেগ বলতে কি বোঝায়। প্রথমে বলে নেই হলো অনেক মনে করে যে কেউ একটু বেশি আবেগপ্রবণ, অনেকের আবেগ নেই, কিন্তু মূলত হলো আবেগ হলো প্রত্যেকটি মানুষেরই হলো একটা স্বাভাবিক বৈশিষ্ট্য। প্রত্যেকটা মানুষেরই আবেগ আছে। তো আবেগটা হলো যেমন আমাদের দুঃখ, আনন্দ, আমাদের ঈর্ষা, হিংসা, আমাদের বিস্ময় করার ক্ষমতা, আমাদের রাগ, এসবই হলো আমাদের আবেগের অংশ। অর্থাৎ হলো কোনো একটা যখন আমরা ঘটনা প্রবাহের মধ্যে দিয়ে যাই তখন আমাদের মনের মধ্যে যে এক ধরনের ইমোশনাল জায়গাটা ক্রিয়েট করে, হ্যাঁ, আমাদের যে মনের অনুভূতির জায়গাটা ক্রিয়েট করে, আর সেটাকে আমরা মোটামুটি আবেগ বলতে পারি, যেটার বহিঃপ্রকাশ হয় আমাদের অনেক সময় ব্যবহারে এবং শারীরিকভাবে। আচ্ছা, আবেগ কিভাবে সিদ্ধান্ত গ্রহণের উপর প্রভাব ফেলে? আচ্ছা, এটা খুব মানে ভালো একটা প্রশ্ন করেছেন। প্রথমে তো আমরা অনেক সময় বলে থাকি কিন্তু যে আবেগ তাড়িত সিদ্ধান্ত। মূলত হলো আমাদের মানুষ যখন আসলে আমাদের যদি একটু খুব মোটা দাগে আমাদের বলি, আমাদের মস্তিষ্কটা কাজ করে হলো এক ধরনের যুক্তির একটা জায়গা আছে আর আবেগের জায়গা আছে। তবে বলা হয় কিন্তু মানুষ মূলত হলো আবেগপ্রবণ, অর্থাৎ হলো আবেগই মানুষকে আসলে মেইনলি ডিফেন্ট ফোর্স হিসেবে কাজ করে। কিন্তু যখন আমরা স্বাভাবিক স্টেটে থাকি, যেমন আমি আপনার এখানে এখন কথা বলছি, যে এখানেও কিন্তু টু সাম এক্সটেন্ট একটা আবেগ আছে, হ্যাঁ, কিন্তু সেখানে হয়তো যুক্তির জায়গাটাও আমার এখানে হয়তো বা আপার হ্যান্ড নিচ্ছে। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যে যখন হলো এক ধরনের আমরা স্বাভাবিক জীবন প্রবাহের মধ্যে থাকি তখন কিন্তু একটু আবেগের মধ্যেই আমরা থাকি, হ্যাঁ। আবেগ মানে তখন যে খুব রাগ হচ্ছে, এটা ইন্টেন্সিটি অনেক হাই থাকে, ব্যাপারটা তা না। তো আমাদের এই যুক্তি এবং হলো আবেগের সংমিশ্রণে আমরা একটা মোটামুটি সিদ্ধান্ত নিয়ে নিই, হ্যাঁ। তো এবং এই যুক্তিটা ব্যাপারটা কাজ করে, আমার কনসিকুয়েন্স বিবেচনা করি, আমরা নানা দিক আমরা বিবেচনা করি। যখন হলো আবেগের শুধুমাত্র আপার হ্যান্ড নেয় তখন এই যৌক্তিক জায়গাটা ঠিক সেভাবে অতটা থাকে না। অর্থাৎ আমার কোনো কারণে এখন আপনার প্রতি খুব রাগ হলো, এখন আমি যদি রাগ হয় কিন্তু আমি যদি মানে আমার যৌক্তিক জায়গাটা ঠিক থাকে, তাহলে আমি কিন্তু বুঝবো যে এখানে এই সেট আপে আপনার সাথে রাগটা প্রকাশ করাটা ঠিক হবে না, বা আমিও আপনার সাথে রাগ করে ব্যাপারটা কনসিকুয়েন্সটা ঠিক, এটা আপনার সাথে সম্পর্কটা আমার খারাপ হয়ে যাবে, কাজে আমি কিন্তু তখন এটা কন্ট্রোল করব, আমি এটা প্রকাশ করব না। কিন্তু কোনো কারণে যদি ইমোশনাল অ্যারাউজালটা এত বেশি হয়, মানে আমার রাগটা এত বেশি হলো যে যুক্তির জায়গাটা অনেকখানি কমে আসলো, তখন কিন্তু আমি এই ধরনের একটা অকওয়ার্ড সিচুয়েশন করে ফেলবো, এবং যেটা কিন্তু আমার জন্যই পরবর্তীকালে ক্ষতিকারক আর কি। তা আবেগ যেটা বলছিলেন, যে আবেগ যদি হলো অতিরিক্ত ব্যাপারটা কাজ করে, অতিরিক্ত অবস্থায় কাজ করে, অর্থাৎ খুব রাগত অবস্থাতে, বা আমাদের যখন কোনো খুব ইভেন খুব আনন্দের অবস্থাতে, আমার খুব আনন্দ হলো, আমি অনেক টাকা ইনভেস্ট করে ফেললাম, হ্যাঁ, তো সেটাও কিন্তু আমাদের আসলে যখন দেখা যায় যে কনসিকুয়েন্সটা অনেক ক্ষেত্রে ভালো হয় না, যদি শুধুমাত্র আবেগ ব্যাপারটা কাজ করে, অর্থাৎ আবেগ তাড়িত সিদ্ধান্ত বলা হয়। কিন্তু আমাদের যখন সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে আমাদের আবেগ যুক্তি দুটাই থাকতে হবে, কিন্তু আবেগটা হলো এটা ব্যালান্স থাকতে হবে। তো আমাদের যেটা বলছিলেন যে আমাদের সিদ্ধান্ত প্রভাবিত করে এভাবেই যে আমরা বেশিরভাগ ক্ষেত্রে, অনেক ক্ষেত্রে কিন্তু আবেগ তাড়িত হয়ে সিদ্ধান্ত নিই, হ্যাঁ, যে আমরা অনেক সময় রাগ হলো চাকরি ছেড়ে দিলাম, রাগ হলো আমি সম্পর্ক ব্রেকআপ করে ফেললাম, রাগ হলো আমি কারোর সাথে একটা বড় ধরনের, বা আমি কোনো একটা মানে বা আবেগ হলো, এবং এখন তো খুন খারাপিও বেড়ে গেছে, হ্যাঁ, খুব রাগ হলো আমি একজনকে আঘাত করে ফেললাম, বা আমি তার সাথে আমি মানে ওই যৌক্তিক জায়গাটা আমি অতটা রাখলাম না, হ্যাঁ। তো বা ইভেন আমি খুব খুশি হলাম, আমি অনেক টাকা দিয়ে দিলাম কাউকে, অনেকটা দান করে দিলাম, পরবর্তীতে মনে হলো যে এটা আসলে তার সাথে, বা আমি কোনো একটা কারোর সাথে এমন কোনো ওভার ফ্যামিলিয়ার আচরণ করে ফেললাম যেটা ঠিক তার সাথে অতখানি যায় না, হ্যাঁ। তো এটাই হলো আমাদের আবেগ আমাদের আসলে সিদ্ধান্তকে যে অনেক ক্ষেত্রে প্রভাবিত করে, এবং হলো যদি অতিরিক্ত আবেগ থাকে, আবেগ তাড়িত যে সিদ্ধান্ত হয় যেটা কনসিকুয়েন্স বিবেচনা করে না, সেটা আসলে আমাদের জন্য অনেক ক্ষেত্রে অনেক সময় ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়, এবং অনেক ক্ষেত্রে আমরা রিগ্রেট করি যে এটা নেওয়াটা ঠিক হয়নি। আচ্ছা, আবেগ নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে কিনা, এটা কি কোনো লক্ষণ আছে শারীরিক? আবেগ যেটা বললাম যে আবেগ কিন্তু বেশ কিছু জিনিসই থাকবে, অর্থাৎ হলো আমার রাগ,
আমার ঈর্ষা, আমার হিংসা। এখন আমি আপনার প্রতি হিংসা বোধ করতে পারি, ঈর্ষা বোধ করতে পারি, ঈর্ষাটা একটা স্বাভাবিক বৈশিষ্ট্য মানুষের। কিন্তু আমি ঈর্ষা করে আপনার সাথে ক্ষতি করে ফেললাম, এটা হলো অতিরিক্ত। হ্যাঁ, বা আমি ঈর্ষার জন্য আমার ঘুমই হলো না, ঈর্ষা করে দেখা যাচ্ছে আপনি আমাকে সবসময় মাথার মধ্যে থাকছেন, আমি আর স্বাভাবিক জীবন যাপনই করতে পারছি না। তো সেটা হলো, বা আমার সমস্ত প্রক্রিয়াতে আমাকে প্রভাব ফেলছে, কারণ ঈর্ষাটা আসলে আমাদের একটা সেলফ এস্টিম কমায়, আমাদের সবসময় ইরিটেশন তৈরি করে, কাজের মধ্যে কনসেন্ট্রেশন আমার নষ্ট করে। অথবা আমি অনেক রাগ নিয়ন্ত্রণ করতে পারছি না, দেখা যাচ্ছে যে আমার সম্পর্কের জায়গাটা আমার ক্ষতিগ্রস্ত হচ্ছে। আবেগ আসলে বেশিরভাগ ক্ষেত্রে, যেটা আপনি প্রথমে প্রশ্ন করেছেন, যে আমাদের সিদ্ধান্ত গ্রহণে আমাদের প্রভাব ফেলে। যদি দেখা যায় যে এই যে আমাদের ঈর্ষা, হিংসা, রাগ, ইভেন আনন্দ, এই ব্যাপারটা যদি আমার স্বাভাবিক জীবনযাত্রাকে প্রভাবিত করে, স্পেসিফিক্যালি আমার কর্মক্ষেত্রে, আমার সম্পর্কের ক্ষেত্রে এবং আমার নিজের ওয়েলবিং এর ক্ষেত্রে, তাহলে আমি বলবো হলো আবেগটা বোধহয় আমাদের কন্ট্রোল করাটা প্রয়োজন। অর্থাৎ যেটা যেমন রাগ, এতখানি রাগ হচ্ছে যে আমার সন্তানকে হয়তো আমি গায়ে হাত তুলছি, বুঝতে পারছি সেটা তার জন্য ক্ষতিকারক, কিন্তু আমি কোনোভাবে কন্ট্রোল করতে পারছি না যখন দেখছি যে সে একটা আনওয়ান্টেড কাজ করছে এবং এটা প্রতিনিয়ত হচ্ছে। বা পার্টনারের সাথে সবসময় তার ঝগড়াঝাটি, ইভেন মারামারিতে মানে চলে যাচ্ছে, বাইরের মানুষের সাথে হাতাহাতি মারামারিতে চলে যাচ্ছে, রাগটা এতখানি আমি নিয়ন্ত্রণ করতে পারছি না। বা যেটা বললাম, ইভেন আমাদের যদি হিংসা বা ঈর্ষাটাও যদি এতখানি হয়, যে একেবারে এতখানি প্রতিহিংসা পরায়ণ, যেটা আমি ঠিক এথিক্যাল জায়গাগুলো আর মেনটেন করতে পারছি না, যেটা আলটিমেটলি আমাদেরকেই হলো আসলে কষ্ট দেয়। তো সেই জায়গাটা আসলে মানে মানে নিয়ন্ত্রণের প্রয়োজন আছে, এবং নিয়ন্ত্রণহীন তখনই যখন আমার স্বাভাবিক জীবনযাত্রাকে প্রভাবিত করবে এবং আলটিমেটলি আমার ভালো থাকাকে হ্যাম্পার করবে। আপনাদের কাছে কি ধরনের রোগী আসে আবেগের সমস্যা নিয়ে? আবেগের কিন্তু আরেকটা ব্যাপার হলো অ্যাংজাইটি। হ্যাঁ, মানে অর্থাৎ উদ্বেগ। এই যে আমরা যেটা বলছিলাম, উদ্বেগ, রাগ, আমাদের উদ্বেগেরই আসলে, মানে আমরা যদি বলি হলো যে কোনো ধরনের ঘটনার প্রবাহের মধ্যে দিয়ে যখন যাই, তখন আমাদের হলো এই ঘটনাটা, আমাদের ব্রেন কিছু একটা রেসপন্ড করে, আমাদের আইদার এটা ডিপ্রেশন তৈরি করে অথবা অ্যাংজাইটি তৈরি করে। সাধারণত আপকামিং ইভেন্টগুলো আমাদের অ্যাংজাইটি তৈরি করে বা আমাদের উদ্বেগ তৈরি করে, এবং আমাদের লস ইভেন্টগুলো আমাদের ডিপ্রেশন তৈরি করে। যেমন চাকরি চলে গেল, আমার ব্রেকআপ হয়ে গেল, আমার ডিভোর্স হয়ে গেল, এটা, বা কেউ মারা গেল, আমি অসুস্থ হয়ে গেলাম, এটা আমাদেরকে এক ধরনের ডিপ্রেসড, লস ইভেন্টটা আমাদের ডিপ্রেশন হয়। আর যখন আপকামিং ইভেন্ট হবে, যেমন আমার একটা ইন্টারভিউ আছে, তা সেটা আমাকে টু সাম এক্সটেন্ট আমাদের একটা অ্যাংজাইটি করে, এটা আমাদের স্বাভাবিক প্রতিক্রিয়া। কিন্তু যদি দেখা যায় যে এই ডিপ্রেশনও যেটা, সেটাও কিন্তু স্বাভাবিক, এটা আস্তে আস্তে করে মানুষ, আমাদের ব্রেন এটাকে অ্যাডাপ্ট করে ফেলে, মানে সময়ের সাথে সাথে ইন্টেন্সিটিটা আমাদের কমে যায় এবং এটা আমরা ম্যানেজ করে ফেলি। কিন্তু অনেক ক্ষেত্রেই যাদের এই ইমোশনাল অ্যারাউজাল, যেহেতু এটা একটা ব্রেনের রেসপন্স, এক একটা মানুষের ক্ষেত্রে এক এক রকম। অর্থাৎ হলো যে একটা কোনো কিছু পারফর্ম করতে যাচ্ছি, সেটা পরীক্ষায় হোক, যেমন এখন হলো এসএসসি পরীক্ষা, আর এইচএসসি পরীক্ষা দিচ্ছে অনেকে, এসএসসি অলরেডি পরীক্ষা হয়ে গেছে। তো এটাতে দেখবেন হলো এই পরীক্ষার রেজাল্ট খারাপ করলো, অনেকে দেখবেন একদম আত্মহত্যার চিন্তা করছে, মানে এতখানি ডিপ্রেসড। আবার অনেকে দেখা যাচ্ছে যে এটাকে নর্মাল ওয়েতে মানিয়ে নিয়েছে, আবার অনেকে হলো এটা গভীর বিষাদে, আর ভাল লাগছে না, সামনে আর পড়ার জায়গাটাতে আগাতে পারছে না। তার মানে হলো এক একটা মানুষের এই আবেগের রেসপন্সটা একরকম। আর যদি হলো আপকামিং ইভেন্ট, যেমন আমার সামনে পরীক্ষা আছে, এসএসসি পরীক্ষা আছে, বা আমার একটা ইন্টারভিউ আছে, বা আমার সামনে কারোর সাথে আমার দেখা করতে হবে, এটা আমাদের যে অ্যাংজাইটি তৈরি করে, এটা যদি অতিরিক্ত করে, তখন আমাদের এটা স্বাভাবিক কার্যক্রমকে প্রভাবিত করে। এবং অ্যাংজাইটিরই কিন্তু একটা আসলে আমাদের উপসর্গ হলো রাগ। আমাদের একটা অ্যাংজাইটির একটা উপসর্গ হলো আমাদের অনেক শারীরিকভাবে খিটখিটে মেজাজ, অল্পতেই দেখা যায় খুব অস্থির লাগে, কোনো কিছু অতটা ভাল লাগে না। ইভেন অনেকে দেখবেন যে কেঁদে দেয়, হ্যাঁ, যে অল্পতেই কেঁদে দিচ্ছে, যে এটা হলো তার ইমোশনটাকে সে ম্যানেজ করতে পারে না। এবং এই অ্যাংজাইটির আরেকটা হলো উপসর্গ যেটা, সেটা হলো শারীরিকভাবে হবে। দেখবেন আপনি যখন কোনো কারণে একটু নার্ভাস হবেন, একটু ঘেমে যাবেন, আপনার মুখটা একটু শুকিয়ে যাবে, এবং আপনার যে বুক ধরফর করতে পারে, শ্বাস নিতে সমস্যা হতে পারে, আপনার হাত পা জ্বালা পোড়া করতে পারে। অর্থাৎ হলো যেহেতু এটা ব্রেন রেসপন্স, দেখা যায় যে যখন আমরা অ্যাংশাস হয়, আমাদের ব্রেন থেকে কিছু নিউরোকেমিক্যাল সিক্রেশন হয়। এই নিউরোকেমিক্যালসগুলো আমার ভিতরে যে শারীরিক যে বলবো যে যন্ত্রপাতি আছে, অর্থাৎ হলো হার্ট, আমাদের মানে সিস্টেম, কার্ডিওলজি সিস্টেম, আমাদের ফুসফুস, আমাদের যে অন্যান্য পাকস্থলী, প্রত্যেকটা আমাদের বডির ভিতরের যে অংশগুলো, সেটা হলো অটোমেটিক্যালি কাজ করছে। মানে আপনার হজম প্রক্রিয়াটা কিন্তু অটোমেটিক্যালি হচ্ছে, আপনার নিয়ন্ত্রণে নেই। আপনার মানে শ্বাস প্রশ্বাস হলো আপনার অটোমেটিক্যালি হচ্ছে, আপনার হার্টবিট অটোমেটিক্যালি হচ্ছে। এই যে আমার ভেতরের যে পুরো একটা মেশিন সিস্টেম আমার চলছে, এই যে নিউরোকেমিক্যালগুলো সিক্রেশন হয়, এই সিস্টেমটাকে
দেখা যায় যে টেম্পোরারিলি এফেক্ট করে, যার কারণে তখন অনেক ক্ষেত্রে আমাদের নর্মাল যে হার্টবিটটা সেটা একটু বেড়ে যেতে পারে, আমার শ্বাস নিতে একটু অসুবিধা হতে পারে, আমার পেটে চাপ লাগতে পারে, আমার পেটে যার জন্য হজম প্রক্রিয়াটা ব্যাহত হতে পারে। অর্থাৎ যারা দীর্ঘমেয়াদী অ্যাংজাইটিতে ভুগে, অ্যাংজাইটি নানা রকমের ডিসঅর্ডারে ভুগে, সেটাতে তখন দেখা যায় যে তার নানা রকমের শারীরিক উপসর্গ কিন্তু হতে পারে। ইভেন দুর্বল লাগা, বুক ধরফর করা, শ্বাসকষ্ট হওয়া, পেটে চাপ চাপ লাগা, পেটে মানে ক্রনিক ডিসেন্ট্রি বা ক্রনিক হলো হয়তো বা লুজ মোশন হচ্ছে, কনস্টিপেশন যাদের, তাদের হলো কিন্তু অ্যাংজাইটির তারা এক ধরনের প্রবলেম। ইভেন সেক্সুয়াল ডিসফাংশন, অনেক ক্ষেত্রে ছেলেদের ক্ষেত্রে দ্রুত বীর্যপাত বা মেয়েদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ভ্যাজাইনাসমাস, যার জন্য তাদের যৌন জীবনযাপনটা ব্যাহত হয়। শারীরিকভাবে অনেক ক্ষেত্রে দেখা যায় যে তাদের হাত পা জ্বালা পোড়া করতে পারে, তাদের বুক ধরফর করতে পারে, সবসময় বুক ধরফর করছে, খারাপ লাগছে, মাথা ঘুরায়। অনেক ক্ষেত্রে পেশেন্টরা বলে যে আমি হাঁটতে গেলে মনে হয় ব্যালেন্স পাই না, মনে হয় যে আমার সবসময়, কিন্তু নিউরোলজিক্যাল তার কোনো রকমের কিন্তু এটার সাথে যে মনের একটা বিষয়, আবেগের একটা সম্পর্ক, এটাই তো সাধারণ মানুষ জানে না। না, জানে না। এটা যে অ্যাংজাইটিটা আসলে যে আমার যে একটা মানসিক যে প্রক্রিয়া, অর্থাৎ হলো যখন মন আর শরীর হলো পারস্পরিক নিবিড়ভাবে সংযুক্ত। মন যখন ভালো থাকবে আপনার এটা শরীরকে প্রভাবিত করবে, শরীর যখন ভালো থাকবে সেটা আপনার মনকে প্রভাবিত করবে। এবং এটা হলো এত মানে কোঅর্ডিনেটেড ওয়েতে নর্মালি চলে আসে, যেটা আমরা অনেক ক্ষেত্রে আমরা মানে অতক্ষণে আমাদের মাথায় থাকে না। কিন্তু যেটা বললাম, যদি এই মনের যে এই আবেগ এটা যদি অতিরিক্ত পরিমাণে আমার হয়, তখন যেটা বললাম যে নিউরোকেমিক, এটা বায়োলজিক্যাল রেসপন্স একটা, এবং সেটাই যখন আমার জৈবিক প্রক্রিয়া অর্থাৎ আমার অন্যান্য যে সিস্টেমকেই হলে টেম্পোরারিলি এফেক্ট করতে পারে। এবং হলো যদি দেখা যায় যে এটা মানে ক্রনিক হয়ে যাচ্ছে, তখনই হলো তার নানা রকমের ফাংশনাল ইম্পেয়ারমেন্ট হয়, তার নানা রকমের তখন ডাক্তারের কাছে যায়। এবং যেটা ইন্টারেস্টিং, এই যেগুলো বললাম, এক্ষেত্রে অনেকেই কিন্তু ডাক্তাররা যেমন ধরেন বুক ধরফর করছে, কার্ডিওলজিস্টের কাছে যাচ্ছে, তার মানে শ্বাসকষ্টের জায়গা হচ্ছে হয়তো মেডিসিন বিশেষজ্ঞের কাছে যাচ্ছে, বা তার হয়তো বা মানে অন্য কোনো রেসপিরেটরি মেডিসিনের জায়গায় যাচ্ছে, এবং সবসময় তারা রোগ বলছে যে আপনার শারীরিকভাবে আপনি সুস্থ আছেন, আপনার রিপোর্ট নর্মাল, কিন্তু সে তো কষ্ট পাচ্ছে। অ্যাকচুয়ালি এটা হলো সাইকিয়াট্রিক একটা প্রবলেম, এবং হলো এটা মাইনর সাইকিয়াট্রিক প্রবলেম, এবং এই প্রবলেমগুলো কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই আসলে আপনার সমাধানযোগ্য, এবং এটা খুব স্বল্প মেয়াদে এটা ট্রিটমেন্ট। আচ্ছা, তার মানে দীর্ঘমেয়াদে যদি নেতিবাচক আবেগগুলো নিজের মধ্যে রাখে, তাহলে শারীরিক প্রবলেম হয়। যদি দেখে যে মানে আপনি যদি মানে প্রশ্নটা আরো স্পেসিফিক ভাবে আমাকে এভাবে বলেন যে কখন আসলে আপনাদের কাছে যাওয়ার প্রয়োজন হবে, হ্যাঁ, বা কখন তার এই শারীরিক প্রবলেমগুলো হওয়া প্রয়োজন, যখন দেখা যাবে তার ফাংশনাল ইম্পেয়ারমেন্ট হচ্ছে। অর্থাৎ এই যে অ্যাংজাইটির কথাই বললাম, অ্যাংজাইটিটা এত মাত্রায়, অর্থাৎ তার যে শারীরিক উপসর্গগুলো হচ্ছে, এবং শারীরিক উপসর্গগুলো যদি ক্রনিক থাকে, যেটা তার স্বাভাবিক জীবনযাত্রাকে ব্যাহত করছে, অর্থাৎ তার যে নিজের পার্সোনাল রিলেশনশিপ, অন্যদের সাথে সম্পর্কের জায়গা, তার যে নিজের যে কর্মক্ষেত্রের জায়গা, এবং তার ডেইলি ওয়েলবিং, যে আমার এতই দুর্বল লাগে আমি উঠে কাজই করতে পারি না, আমি মাথা এত ঘুরায় যে আমি হাঁটতে পারি না, কিন্তু মাথা ঘুরাতে ডাক্তাররা বলছে যে কোনো রকমের কোনো ঠিক সেভাবে নিউরোলজিক্যাল বা অন্যান্য রকমের প্রবলেম নাই। অর্থাৎ আমাদের মোটামুটি যদি ল্যাব ইনভেস্টিগেশন বা ফিজিক্যাল এক্সামিনেশনে আপনার রিপোর্ট মোটামুটি মোর অর লেস নর্মাল থাকে, কিন্তু তার যদি প্রবলেমটা আসলে পারসিস্ট করে এবং যদি ইভেন অনেক বেশি থাকে, এবং অনেক ক্ষেত্রে কিন্তু এতখানি হয় প্যানিক অ্যাটাকের মতন হয়, মনে হয় এখনই মারা যাব বা এখনই খারাপ কিছু হয়ে যাবে, হ্যাঁ, এবং তখন কিন্তু দেখা যায় যে একদম এমার্জেন্সিতে তারা প্রায় করে যাচ্ছে। তো এই শারীরিক উপসর্গ হতে পারে। আর এমনি হলো আমাদের স্বাভাবিক যেমন পারফরমেন্স প্রবলেম হয়, যে আপনি নর্মালি আপনি যেমন আমার সাথে স্মুথলি কথা বলছেন, কারণ আপনার অ্যাংজাইটি স্টেটটা নর্মাল লিমিটের মধ্যে আছে, আবারটা নর্মাল লিমিটের মধ্যে আছে, যার জন্য আমরা ফুল ফ্লেজে কিন্তু আমাদের পোটেনশিয়ালিটি মতন করেই আমি এক্সপ্রেস করতে পারছি। অর্থাৎ তাহলে আপনি আমাকে যে প্রশ্ন বলছেন, আমার উত্তর যে মাথায় আছে বা আমি যতটুকুন জানি, আমি মোটামুটি পুরোপুরি 90% আমি আসলে এক্সপ্রেস করতে পারছি। কিন্তু আমি যদি আসলে খুব অ্যাংশাস থাকি, তাহলে কিন্তু এই পারফরমেন্সটা ব্যাহত হবে। অর্থাৎ দেখা যাবে যে আমি জানি ঠিকই, নলেজ আছে, কিন্তু আমি ঠিক মতো করে বলতে পারছি না, এবং হলো আমি ঠিক কথাটা কোঅর্ডিনেশনটা ঠিক মতো গুছানো হচ্ছে না কথাটা, অথবা আপনার কাছে ঠিক মতো পৌঁছাচ্ছে না, কিন্তু আমার নলেজ আছে। তার মানে হলো আমার স্বাভাবিক আমার বুদ্ধিবৃত্তি বা আমার যে পোটেনশিয়ালিটি, সেটা আমি ঠিক মতো করে এক্সপ্রেস করতে পারছি না। কারণ হলো যখন আমরা খুব অ্যাংজাইটি থাকে, তখন আমাদের কনসেন্ট্রেশন ব্যাহত হয়, মানে যার কারণে আমাদের মনোযোগটা হয়, যার জন্য অনেক ক্ষেত্রে বাচ্চাদের ক্ষেত্রে আমরা যেটা দেখি, তারা কিন্তু পড়ালেখার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তারা ঠিকমতো বুঝতে পারছে না, পড়ছে ঠিকই কিন্তু ঠিকমতো রেজাল্টটা করতে পারছে না, কারণ ওইখানে অ্যাংজাইটি ফিল করছে। বিশেষ করে দেখবেন এই যে এখন এইচএসসি এসএসসির একটা বিরাট অংশই যারা রেজাল্ট খারাপ করে কিন্তু সিনসিয়ার, তাদের কিন্তু অ্যাংজাইটি প্রবলেমে ভুগে। এবং যেহেতু এটা একটা বড় পাবলিক পরীক্ষা, এটাতে তারা অতখানি
মানে ইয়ে থাকে না, মানে অতখানি তারা ওরিয়েন্টেড থাকে না, এবং যদি দেখা যায় যে এটা পরীক্ষাটা দেওয়ার কারণে পারফরমেন্সটা খারাপ হয়ে যাচ্ছে মানে অ্যাংজাইটি তাদের অনেক ক্ষেত্রে হচ্ছে। অনেক ক্ষেত্রে দেখবেন হলো এই যে গোল্ডেন পেয়েছে সবগুলাতেই, কিন্তু হলো কোনো পাবলিকে সে ঢুকতে পারছে না, হ্যাঁ, অ্যাডমিশন টেস্টে হচ্ছে না। তো মনে হচ্ছে যে তার বোধহয় মানে কম্পিটেন্সটাই নেই। আসলে কম্পিটেন্স আছে, কিন্তু হয়তো এই যে সারা জীবন সে ভালো রেজাল্ট করলো, তার কিন্তু আসলে তো টার্গেট হলে হয়তো বা কোনো জায়গায় সে মেডিকেলে ঢুকবে, বুয়েটে ঢুকবে, ঢাকা ভার্সিটিতে ঢুকবে। তো সেই জায়গাটা যেহেতু তার একটা থ্রেটান তৈরি করে, অ্যাংজাইটিটা অনেকখানি বাড়ায় দেয়, পারফরমেন্স অ্যাংজাইটি এত বেশি হয়, কনসেন্ট্রেশন তার প্রবলেম হয়, দেখা যায় যে সে ঠিকমতো যেটা জানে পরীক্ষার সময় সে কিন্তু কিছুই লিখতে পারছে না। অর্থাৎ হলো আমাদের অ্যাংজাইটির আর একটা উপসর্গ হলো আমাদের প্রবলেম সলভিং অ্যাবিলিটিটা হ্যাম্পার করে দেয়, মেমোরি সিস্টেমটা ইম্পেয়ার করে দেয়। অর্থাৎ হলো আমি যে কথা বলছি আপনার সাথে, আমার কিন্তু এক্সিস্টিং মেমোরি দিয়েই আমি কথা বলছি, আমার যে নলেজটা এক্সিস্টিং আমার ব্রেনের মধ্যে আছে, এবং ব্রেন হলো খুব অল্প সময়ের মধ্যে হাই ইনফরমেশন প্রসেসিং এর মাধ্যমে জিনিসটা কোঅর্ডিনেট করছে, এবং আমি মুখের মধ্যে আমি কিন্তু একটার পর একটা গুছিয়ে বলছি। তো যদি দেখা যায় যে আমার অ্যাংজাইটিটা অনেক বেশি, অ্যারাউজালটা অনেক বেশি হয়, অর্থাৎ আমার ব্রেনের কোথায় মানে আমার ইনফরমেশনগুলো আছে আমার ব্রেন লোকেটে ঠিক মতো করতে পারবে না। যেমন কথাগুলো তাহলে আধা খেঁচটা হবে, এবং ইন্টারভিউ পরে মনে হবে আহা আমি তো এইসব কথাবার্তাগুলো বলতে পারতাম, হ্যাঁ, এটা তখন মনে হবে যেহেতু তখন আমি রিল্যাক্সড হয়ে যাব। হ্যাঁ, যেমন এখন আমার যুক্তি এবং হলো আবেগ এটা মোটামুটি সেম টু সেম যাচ্ছে, এবং আমার যুক্তিটাই মনে করবো যে এটা আপার হ্যান্ডে আছে, আবেগটা খুব ওভার মানে সুপার কন্ট্রোলড ওয়েতে আমি কথা বলছি। তো যদি দেখা যায় যে না, আবেগটা আমাকে এত অ্যারাউজাল তৈরি করছে, আবেগ মানে আমার যদি অ্যাংজাইটি স্টেটটা অনেক হাই থাকে, আমার যদি অনেক ভয় লাগে, আমি নার্ভাস ফিল করি, তাহলে কিন্তু সেই হিসেবে আমার পারফরমেন্স হবে না। অর্থাৎ কোনো ব্যক্তি যখন হলো এই আবেগ নিয়ন্ত্রণ করতে পারে না, তার ওভারঅল লাইফের এবং তার যে সম্ভাবনা আছে, তার যে পোটেনশিয়ালিটি আছে, কম্পিটেন্স আছে, সেটা কিন্তু সম্পূর্ণভাবে সে প্রকাশ সেভাবে এরকম করে করতে পারে না। অনেকে আছে যে ভীষণ রেগে যায়, অনেক রাগ, আবার অনেকে বলে যে আমার কোনো রাগ নেই। আসলে রাগ হলে এটা আবেগে নিয়ন্ত্রণ করা আসলে কতটা? আচ্ছা, রাগ কিন্তু একটা স্বাভাবিক বৈশিষ্ট্য। রাগ আমরা কেন করি? রাগ যখন আমরা কোনো ব্যাপারে থ্রেটেন্ড ফিল করি, এবং আমরা তখনই রাগ প্রকাশ করি যখন আমরা আসলে চাই না যে নেক্সট টাইম আপনি আমার সাথে এটা করবেন। হ্যাঁ, এই জন্যই হলো আমরা রাগ করি। আমরা বাচ্চাদের সাথে যেটাই করি বা পার্টনারদের সাথে করি বা কলিগদের সাথে যেটা করি, আমাদের মূল ব্যাপারটা কিন্তু যখন আমরা কোনো কারণে ফ্রাস্ট্রেশন হয়। তো রাগটা আসলে মানে কোনো অস্বাভাবিক কিছু না, এবং রাগটা ভুলও না, কিন্তু আপনি কোথায় কখন কিভাবে রাগ প্রকাশ করবেন, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। অর্থাৎ হলো আমি আপনার সাথে একটা মিসবিহেভ করলাম, যেটা আপনি কোনো অবস্থাতে ডিজার্ভ করেন না, এবং হলো আপনি আসলে চাচ্ছেন না যে এটা নেক্সট টাইম আমি আপনার সাথে করি, তাহলে আপনি একটা হতে পারে আপনি আমার সাথে খুব মানে উত্তেজনা করতে পারেন, আপনার সাথে আমার গালাগালি করতে পারেন। আর একটা করতে পারেন হলো যে আপনি আমার সাথে কিছুই করলেন না, আপনি আমার সাথে হলো মানে নর্মালি যে আপনার আন্তরিক জায়গা সেটা আপনি কমিয়ে দিলেন, অর্থাৎ রাগটা কিন্তু ওইভাবে আপনি প্রকাশ করলেন। অর্থাৎ হলো নর্মাল আমার সাথে যে আপনার একটা আন্তরিক জায়গা, উষ্ণতা, সেই উষ্ণতাটা আপনি কোল্ড করলেন, বা আপনি ইভেন আপনি মানে ফেশিয়াল এক্সপ্রেশন দিয়েও আপনি জাস্ট হলো আপনি পছন্দ করেননি, মুখটা আপনি অফ করে ফেললেন। তো এটাও কিন্তু আপনার একটা রাগ প্রকাশ। তার মানে হলো এই রাগ প্রকাশটা কিন্তু, অর্থাৎ তাহলে আমি সিগন্যাল পেলাম, ইনফরমেশন পেলাম যে উনি এটা আমার পছন্দ করে নাই, নেক্সট টাইম করা যাবে না, হ্যাঁ, বা এটা পরবর্তীতে হয়তো বা আমার এটা কনসিকুয়েন্স। কিন্তু আপনি যখন হলো যদি ওভার অ্যারাউজাল করেন, অর্থাৎ আমার সাথে গালাগালি করেন, রাগারাগি করেন, আলটিমেটলি কিন্তু আপনি ব্যাকফুটে যাবেন। হয়তো দোষটা করলাম আমি, কিন্তু যেহেতু আপনি অনেক বেশি সেই এটা রিয়াকশনে এটা করেছেন, তখন আমি কিন্তু মনে করলাম, মানে সবাই কিন্তু মনে করলো হলো আপনি আসলে আপনি এখানে একটা অকওয়ার্ড সিচুয়েশনটা আপনি করেছেন, কিন্তু ট্রিগারটা আমি করেছি। হ্যাঁ, তার মানে এখানে আপনি প্রকাশটা ঠিক মতো করলেন না। কাজে রাগ অসুবিধা নাই, কিন্তু রাগটা আমি কোথায় কখন কিভাবে প্রকাশ করব, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। অর্থাৎ রাগ সাধারণত আমাদের এটাই একটা ইমোশনাল, অনেকে যেটা বললেন যে অনেকে রাগটা নিয়ন্ত্রণ করতে পারে না, নিয়ন্ত্রণ তাদের ক্ষেত্রে আমরা বলি করতে পারে না যারা প্রকাশটা আসলে ভুলভাবে করে। রাগ প্রকাশ অসুবিধা নাই, কিন্তু রাগটা আপনি কিভাবে প্রকাশ করছেন সেই জায়গাটা আপনার কন্ট্রোলটা, স্ট্র্যাটেজিটা ঠিক আছে কিনা, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। এই যে কন্ট্রোলটা কিভাবে করবে, আবেগ কিভাবে নিয়ন্ত্রণ করবে? আচ্ছা, যেটা সেটা খুব মানে প্রথমে কয়েকটা জিনিস একটু আমরা বলে রাখছি। যেহেতু আমাদের আবেগ অর্থাৎ ইমোশনাল অ্যারাউজালে আমাদের মানে ডিসিশন মেকিং প্রসেস নষ্ট হয়, প্রবলেম সলভিং অ্যাবিলিটি নষ্ট হয়। যখন আপনি খুব আবেগ অবস্থায় থাকবেন তখন কোনো সিদ্ধান্ত নেবেন না। এটা হলো আমার দর্শকদের কাছে, সেটা আপনার মনে হলো এই মুহূর্তে আমার চাকরি ছেড়ে দিতেই হবে, আপনি সময় নেন যে এই মুহূর্তে আমার এই সম্পর্কটা ব্রেকআপ করতেই হবে, আমি এই সম্পর্কে থাকবোই না, আপনি সময় নেন। এই মুহূর্তে মনে হলো যে আপনার এখন বাচ্চাটা
এমনই একটা অন্যায় করছে, ওকে একটা মানে গায়ে হাত তুলতে হবে, মারতে হবে, বা এটা নিয়ে আমার তার সাথে বকা লাগাতে হবে। আপনি সময় নেন, অর্থাৎ আপনি যখন হলো খুব রাগত অবস্থায় থাকবেন, ইভেন আপনি যদি খুব খুশি যে আপনার বড় ইনভেস্টমেন্ট করতে চাচ্ছেন, আপনি একটা যে বা বড় একটা ইভেন আপনি একটা দামি শাড়ি কিনতে চাচ্ছেন, আমি বলবো যে খুব খুব খুশির অবস্থায় আছেন, আমি বলবো সেটা সময় নেন। হ্যাঁ, অর্থাৎ হলো যখন আপনি ডিলে করবেন তখন আপনার ইমোশনাল ইন্টেন্সিটি আপনার কমে যাবে, তখন আপনার লজিক আপার হ্যান্ড নেবে এবং লজিকটাই আপনাকে আসলে সঠিক সিদ্ধান্ত নিতে আপনাকে সাহায্য করবে। কাজে যখন আসলে আমরা কোনো কারণে কখন রাগ হবে, যারা এটা রাগ আসলে একটা যেটা আমরা বললাম যে যারা এটা কনস্ট্যান্টলি এর প্রসেস মানে মেনটেন করে, তারা কিন্তু এটা আস্তে আস্তে নিয়ন্ত্রণ করে ফেলে। কাজে আপনি যখন খুব রেগে যাচ্ছেন তখন প্রথমে আপনি নিজেকে নিজেকে মানে আপনি তো বুঝবেন যে হঠাৎ করে আপনার রাগ হলে কিন্তু আমাদের শারীরিক প্রতিক্রিয়া হয়, হাত পা একটা দেখেন যে একটু গরম হয়ে যাচ্ছে বা আপনার রিরি করছে, অস্থির লাগছে। কাজে আপনার যখন যার সাথে মনে করেন আপনার সাথে আমার এই মুহূর্তে রাগ লাগছে, যেটা বিষয় নিয়ে আমরা কথা বলবো সেটা আমি স্টপ করব, এবং সবচেয়ে ভালো হয় হলো ওই পার্সনটার কাছ থেকে তখন ওই রুম থেকে সরে যাওয়া, এবং ওই সময় যেটা নিয়ে আর আসলে আমি কথা বলবো না। আপনার কোনো একটা কথা আমাকে ট্রিগার করছে, মেজাজ খারাপ করে ফেলছে, কাজে আমি জানি যে এটা যদি বাড়ানো হয় তখন রাগ যখন একটা স্টেজের মধ্যে যায় তখন কিন্তু এটা আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন না। কাজে ইনিশিয়াল স্টেজে যখন আপনি বুঝলেন যে বিষয়টা তার সাথে রেগে যাচ্ছেন এবং আপনি প্রায়শই এটা আপনার সমস্যা আছে, কাজে ওই জায়গাটা আপনি ত্যাগ করুন, আপনি অন্য রুমে চলে যান বা অন্য জায়গায় আপনি চলে যান। আপনি ফোনে কথা বলতে থাকলে ফোনটা আপনি কেটে দেন, বলে আমি পরে কথা বলবো। এবং ওই সময় কিন্তু এবং আপনি নিজেকে মনে হবে যে এটা আপনাকে না বললেই না, তখন আপনি নিজেকে বলবেন যে আমি এটা নিয়ে কথা বলবো কিন্তু কিছুক্ষণ পরে, অর্থাৎ আপনার সাথে এটা নিয়ে কথা বলবো, এবং তখন কিন্তু অস্থির লাগবে না বলা পর্যন্ত। ওই সময় আপনি একটু ব্রিদিং এক্সারসাইজ করবেন, শ্বাস প্রশ্বাসের ব্যায়াম করবেন, এবং যখন আপনি একটু ডিলে যে একটু পরে করবো, যদি আপনি বলেন যে এটা নিয়ে আমি কথা বলবো না, তাহলে কিন্তু আপনার অস্থির বেশি লাগবে। কাজে আপনি বলবেন আমি এটা নিয়ে কথা বলবো কিন্তু কিছুক্ষণ পরে, কারণ আপনি যখন রাগত অবস্থায় আপনি আমার সাথে আর্গুমেন্ট করছেন তখন কিন্তু আপনি আপনার কোর্ট লস করছেন। হ্যাঁ, কাজে আপনি তখন তো আপনি ঠিক মতো করে আপনার মনোভাবটা আমাকে পৌঁছে দিতে পারছেন না। কাজে আপনার যখন হলো অ্যাংজাইটিটা কমে যাচ্ছে, আপনার অ্যারাউজালটা কমে যাচ্ছে, তখন আপনি ঠান্ডা মাথায় কিন্তু আমাকে যৌক্তিকভাবে এই জায়গাটা যে তোমার এই জিনিসটা আমি পছন্দ করিনি বা এই জিনিসটা আসলে আমার কাছে এভাবে হার্ট করেছে, তো সেটা হলো আসলে একটা নিয়ন্ত্রণের পদ্ধতি। অর্থাৎ হলো যেই যার সাথে হলো আমার ট্রিগার্ড হচ্ছে সেই জায়গাটা আমার ত্যাগ করা, সেই জায়গাটা স্টপ করা, সাথে সাথে আমার প্রকাশ না করা, আমি নিজেকে বলা হলো আমি এটা নিয়ে কথা বলবো কিছুক্ষণ পরে, এবং তখন আমি কিছুটা ওই সময়টা একটু ব্রিদিং এক্সারসাইজ করব। এটা যদি কনস্ট্যান্টলি কয়েকবার সে করে, দেখবেন হলো এই প্যাটার্ন তার মধ্যে, মানুষ হলো প্যাটার্নের মধ্যে চলে। আপনি যে প্যাটার্নটা হলো আপনি এক্সারসাইজ করবেন সেই প্যাটার্নটাই আপনি দেখবেন হলো সেই মধ্যে আপনার ব্রেন সেই প্যাটার্নটা ফলো করবে পরবর্তী। মানে সময় দিলে আবেগ অনেকখানি নিয়ন্ত্রণ সময় করা দিলে, এবং সম্ভব। ওই সময় আপনার একটু ব্রিদিং এক্সারসাইজ করলে ভালো। আচ্ছা, আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। এই ছিল জেএমআই গ্রুপ প্রেজেন্স টিবিএস ভালো থাকুন। আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।